সারফারাজ নীরের সাথে এমন ব্যবহার করতে দেখে পিহু অনেক অবাক হয়ে গিয়েছে। খানবাড়িতে আসার পর থেকে সারফারাজকে সে ভিন্ন রূপেই দেখেছে। অত্যন্ত বিনয়ী, পরিবারের প্রতি অগাধ শ্রদ্ধাশীল এবং আন্তরিক ভালোবাসায় ভরা একজন মানুষ সারফারাজ। অথচ একটু আগেই নীরার মুখের সামনে দরজাটা শব্দ করে বন্ধ করে দেওয়ায় পিহুর মনে হলো যেন এই সারফারাজ ওর পরিচিত সেই সারফারাজ নয়। আকস্মিক ওই ঘটনায় পিহু কেঁপে উঠছিল। বিছানার ধারে গিয়ে সারফারাজ মাথা নত করে বসে পড়ল। পিহু ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। গলা শুকিয়ে আসছিল পিহুর, তবুও সাহস সঞ্চার করে বলল, কি হলো হঠাৎ আপনার? বাইরে ওনার সাথে কথা শেষ হবার আগেই সারফরাজ পিহুর দু হাত শক্ত করে ধরে নিজের দু পায়ের মাঝে টেনে নিল ওকে। এরপর পিহুর কোমর জড়িয়ে নিজের বুকের সাথে ওর মাথা চেপে ধরলো। সারফরাজের আকস্মিক এমন কাজে পিহুর প্রাণ যেন বের হয়ে আসার জোগাড় হলো। শির দ্বারা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল মুহূর্তেই। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নেওয়ার জন্য জিহ্বার অগ্রভাগ বুলিয়ে নিল পিহু। সারফরাজ চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিচ্ছিল, আবার ছাড়ছিল। পিহু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে দৃঢ়স্বরে বলল, এই এমপি সাহেব, বলুন না কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? দয়া করে বলুন। সারফারাজ কিছুক্ষণ চুপ থেকে তারপর গভীর কণ্ঠে বলল, আমাদের তিন ভাইয়ের চোখের মনে ছিল নীরা। ছোট থেকে ওর 18 বছর বয়স পর্যন্ত ওকে অগাধ স্নেহ ভালোবাসা আগলে রেখেছিলাম আমরা। ওর প্রতিটি চাহিদা মেটানোর চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু সেই নীরাই হঠাৎ আমাদের থেকে দূরে সরে গেল। টানা 2 বছর কোনো যোগাযোগ রাখেনি নীরা আমাদের সাথে। ফোন দিলেও রিসিভ করতো না, মেসেজের রিপ্লাই করেনি। দেখা করা তো দূরের বিষয়, কেবল চাচা চাচির সাথে সীমিত সময়ের জন্য কথা বলতো। ওর এই নির্লিপ্ততা আমাদের ভালোবাসাকে ধীরে ধীরে অভিমানে, আর সেই অভিমানকে আজ তীব্র রাগের পরিণত করেছে। এই রাগ সহজে কমবে না পিহু। এত তাড়াতাড়ি ক্ষমাও করতে পারবো না আমি ওকে। পিহু শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেললো, তারপর মৃদু কণ্ঠে বলল, আমি জানি না নীরা কেন আপনাদের থেকে আড়াল করে রেখেছিল নিজেকে, কিন্তু আমার মনে হয় না কোনো তুচ্ছ কারণে সে আপনাদের সাথে এমনটা করেছে। হয়তো ওর সাথে এমন কিছু ঘটেছে যা আপনাদের দৃষ্টির বাইরে রয়ে গিয়েছে এখনো। আপনি নীরার বড় ভাই, অন্তত আপনার উচিত ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলা, সবকিছু শোনার চেষ্টা করা। কারণটা না জেনে এভাবে রাগ করে থাকাটা ঠিক হবে না। কখনো কখনো আমাদের ভুলের কারণেই পরে আফসোস করতে হয়, এটা ভেবে যে কেন আগে খোঁজ নিলাম না। সারফরাজ মুখ তুলে গভীরভাবে তাকালো পিহুর চোখের দিকে। পিহু স্পষ্ট দেখলো ওর চোখের ভিতরে গোপন সেই ব্যথার ছাপ ফুটে আছে। সারফরাজ ভারী কণ্ঠে বলল, যদি কোনো সমস্যা থাকতো তবে অন্তত আমাকে নীরা বলতে পারতো। সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম আমরা ওকে। পিহু দৃঢ় গলায় বলল, মানছি আপনারা ওকে অগাধ ভালোবাসা দিয়েছিলেন, স্বাধীনভাবে চলাফেরাতে বাধা প্রয়োগ করেননি। তবুও নীরার এমন করার পিছনে কোনো না কোনো কারণ আছে এমপি সাহেব। তাই রাগকে কিছুটা দূরে সরিয়ে একবার চেষ্টা করুন। হয়তো সত্যিটা জানার পর আপনাদেরই আফসোস হবে। পিহুর কথা শেষ হতে না হতেই সারফরাজ ওকে নিজের থেকে সরিয়ে দিল। কিছুটা দূরে ঠেলে দিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি তাহলে নীরার সাফাই গাইতে এসেছ? পিহু কিছু বলার আগেই সারফরাজ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলো না। আমি চাই না আমার কোনো কথায় বা ব্যবহারে তুমি কষ্ট পাও। এই কথা বলে সারফরাজ উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। পিহু নিরুত্তর দাঁড়িয়ে থেকে একবার দীর্ঘশ্বাস ফেললো, মনে মনে বলল, ভিতরে ভিতরে ভেঙে পড়ছে মানুষটা, তবু বাইরে থেকে ভাঙনের চিহ্নটুকু প্রকাশ করতে দিচ্ছে না। আপনি না চাইলেও এবার যা করার আমাকেই করতে হবে এমপি সাহেব। কিছুক্ষণ পর উপরের রুমের দরজা জোর শব্দে বন্ধ হওয়ার আওয়াজ ভেসে এলো। নির্ঝর আর ইলমা দুজনেই একে অপরের দিকে তাকালো। অতঃপর সিঁড়ির দিকে তাকাতেই দেখলো তেজ নিচে আসছে। এবার অবশ্য শরীরে একটি কালো টি শার্ট আর ধূসর রঙের ট্রাউজার পরেছে সে। বেশ ফুরফুরে মেজাজে নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে নিচে নামছে তেজ। নিচে পৌঁছাতেই তেজ গম্ভীর ভঙ্গিতে বলল, একটু আগেই তো তয়লে পড়া অবস্থাতে দেখে লজ্জায় চিৎকার করেছিলে, এখন যে মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন, একেবারে নির্লজ্জা সেজে। নারী জাতির মনস্তত্ত্ব আসলে আমার কাছে রহস্যই থেকে গেল। ইলমা ভ্রু কুঁচকে বলল, যেই লোক দিনের আলোয় খালি গায়ে কেবল একটা তোয়ালে নিম্নাংশে পেঁচিয়ে পুরো বাড়ি হেঁটে বেড়ায়, তাকে দেখে লজ্জা পেলে লজ্জারও লজ্জায় মুচড়া যাবে। আর তখন আমার চিৎকার শুনে দপাস করে সিঁড়িতে আপনি বসে গিয়েছিলেন। তাহলে লজ্জাটা আসলে কে পেয়েছিল, আমি নাকি আপনি? তেজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বাহ, জবাবের ধরন তো দেখি খাসা। এভাবে মুখে মুখে জবাব দেওয়ার সাহস কে দিয়েছে আপনাকে? নির্ঝর। নির্ঝর দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, না ভাই, আমি কিন্তু কিছুই করিনি। আমি বরং এই মুহূর্তে চাই তোমাদের দুজনের ঝগড়া থেকে দূরে থাকতে। তেজ মেঝের দিকে তাকিয়ে হালকা হাঁটাহাঁটি করতে করতে বলল, তাহলে খান বংশের নিষ্পাপ বাচ্চা নির্ঝর খান, এত ভদ্রলোক তুমি,
তবুও তোমার পাশে এই মেয়েকে কেন বসিয়ে রেখেছো শুনি? পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেলে কি হবে ভেবে দেখেছো? নির্ঝর লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তেজ ভাই, তোমাকে সবটা খুলে বলা দরকার। তেজ বলল, এই না না, এই মেয়ের সামনে অন্তত খুলিস না সব। নির্ঝর তেজের কথায় হা হয়ে গেল। ইলমা চোখ ছোট ছোট করে বিড়বিড়ে বলল, অভদ্র ম্যানারলেস লোক কোথাকার। তেজ বলল, ও আচ্ছা, তুই পুরো ঘটনা খোলসা করে বলার কথা বলেছিলি। আমি ভাবলাম কি না কি খুলবি। নির্ঝর বলল, ভাই প্লিজ থেমে যাও তুমি। আমার মান সম্মানের কয়েক ফ্লেভারের ফালুদা বানানো হয়ে গিয়েছে অলরেডি। এখন আর নতুন কিছু ফ্লেভার কিছু তৈরি হোক, তা আমি চাইছি না। তেজ প্রত্যুত্তরে কেবল মাথা দুলালো। নির্ঝর বলল, ওনার নাম ইলমা, উনি আমাদের গেস্ট হিসেবে আছেন এখানে। একটা ভীষণ রকমের খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন উনি, সেখান থেকে নিজেকে বাঁচাতেই এখানে আছেন গত রাত থেকে। তাই আমার সাথে ওনাকে জড়িয়ে কোনো বাজে ধারণা করো না তুমি, প্লিজ। আর আমি জাস্ট ওনাকে সাহায্য করার চেষ্টা করছি। তুমি চুপচাপ বসো, তারপর পুরো ঘটনা শোনো। নির্ঝরের কথায় তেজ আর ইলমা দুজনেই থেমে গেল। নির্ঝর তেজের দিকে তাকিয়ে বলল, মানছি ইলমা মেয়ে মানুষ, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাটা ওনার সাথে যায়, কিন্তু তুমি তুমি কিভাবে একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করতে পারছো তেজ ভাইয়া? ইলমা চোখ ছোট ছোট করে নির্ঝরকে বলল, আপনি আমাকে ঝগড়াটে বলছেন? তেজ ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নির্ঝর ইলমার দিকে তাকিয়ে বলল, আমি শু আমি তো শুধু কথার কথা বললাম। এত সিরিয়াস নিচ্ছেন কেন? চুপ করুন। আর বাহানা দেখাতে হবে না। আর বাহানা দেখাতে হবে না। আপনি ডিরেক্টলি আমাকে ওইসব মেয়েদের তালিকায় জুড়েছেন যারা ইচ্ছে করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। নির্ঝর অসহায়ের মতো মুখ করে বলল, আমার ভুল হয়ে গিয়েছে আম্মা। আমি আপনাকে ভুল চিনেছি। আর যা বলেছি তা সম্পূর্ণই নিজের ভুল ধারণা থেকে বলে ফেলেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনার আম্মার বয়সী লাগলো যে আপনি আমাকে আম্মা বলে সম্বোধন করলেন? নির্ঝর দাঁতে দাঁত চেপে দু হাতে নিজের মাথার চুল টানতে শুরু করলো। তেজ আর হাসি নিয়ন্ত্রণ করতে পারল না, শব্দ করে হাসতে শুরু করলো সে। ইলমা তেজের দিকে তাকিয়ে বলল, এভাবে হেসে নিজেকে ব্যাক্কেল প্রমাণ করে খুব মজা পেলেন নিশ্চয়ই। তেজ হাসি থামিয়ে বলল, আমি ব্যাক্কেল? আমি? থাক থাক, আর স্বীকার করতে হবে না। যাতে জানে যে আপনি একটা ব্যাক্কেল। তেজ তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে ওর বসারত সোফার একপাশে থাকা সাইড টেবিলটার উপরে থেকে একটা ফুলদানি উঠিয়ে ইলমার দিকে তেড়ে আসতে নিলে নির্ঝর উঠে তেজের পেট জড়িয়ে ধরে ওকে থামিয়ে দিল। তেজ হিস হিসিয়ে বলল, নির্জয়রা ছাড় আমাকে। আমি আজ আমি এই মহিলার মাথা ফাটিয়ে তবেই দম ফেলবো। নির্ঝর বলল, ভাই ভাই শান্ত হও তুমি। তোমার হাতের ফুলদানিটা অনেক দামি আর মূল্যবান। ওটা তুমি আমেরিকা থেকে এনেছো, ভুলে গিয়েছো? তেজের এমন রিয়াকশনে ইলমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এবার পায়ের উপর পা তুলে বসে বলল, আর একটু সময় ধরে রাখুন ওনাকে নির্ঝর। দেখা যাবে উনি দম না ফেলে কত সময় থাকতে পারেন। দেখা যাবে উনি দম না ফেলে কত সময় থাকতে পারেন। তেজ এবার জোর দেখানো বন্ধ করলে নির্ঝর তেজকে ছেড়ে দিল। তেজ ফুলদানিটা নিজের কপালের সাথে আলতো করে দুটো বাড়ি মারলো। ইলমা বলল, এত আস্তে বাড়ি দিলে তো মাথার একটা চুলেরও কিছু হবে না। মাথা ফাটা তো অনেক দূরের বিষয়। নির্ঝর ইলমার দিকে ঘুরে হাত জোর করে ইশারায় ওকে থামতে বলল। তেজ বলল, এ এ কোন চিজ তুই রাস্তা থেকে উঠিয়ে এনেছিস রে ভাই? এ তো আমাদের পাবনা না পাঠানো পর্যন্ত স্বস্তি পাবে বলে মনে হয় না। ইলমা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, পাবনাও আপনাদের মতো লোকদের গ্রহণ করবে না। প্রায় অনেকটা সময় ধরে গল্পে মগ্ন ছিল পিহু আর নীরা। নীরা কান্না ভেজা মুখ, ভেতরে জমে থাকা চাপা অভিমানগুলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে ওর মুখে এখন হাসি ফুটে উঠেছে। সে এখন প্রাণোচ্ছল ভঙ্গিতে নিজের বড় বাবির সাথে গল্প করছে। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে এলেন নীরার মা আতসী। তিনি সম্পর্কে পিহুর ছোট চাচি শাশুড়ি হন। ঠোঁটে স্নেহ ভরা হাসি ফুটিয়ে আতসী বললেন, পিহুমাকে নিয়ে কেবল গল্পে মজে থাকলেই চলবে নীরা? নিচে যেতে হবে তো? নাস্তা করতে হবে কি না? খাবার খেতে হবে নাকি? খাবার খেতে হবে তো নাকি? নীরা হেসে বলল, মা, এমন মিষ্টি একজন ভাবি পেয়েছি আমি। তার সাথে গল্প জুড়লে সময়ের খেয়াল থাকে নাকি? পিহু লাজুক ভঙ্গিতে হাসলো, চোখ নামিয়ে নরম স্বরে বলল, তুমিও খুব মিষ্টি নীরা। আতসী বললেন, হয়েছে হয়েছে, ননদ ভাবিতে একে অপরের প্রশংসা অনেক করা হলো। এখন নিচে চলো তোমরা। সবাই তোমার সবাই তোমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। অতঃপর নীরা আর আতসী অতঃপর নীরা আর পিহু দুজনকে নিয়ে আতসী নিচে নামলেন।
ডাইনিং রুমে প্রবেশ করতেই পিহু দেখলো খানবাড়ির সবাই আগে থেকে সেখানে বসে আছেন। নতুন বউ হিসেবে আজ পিহুর শ্বশুর বাড়িতে প্রথম সকাল। ওর মনে এক অদ্ভুত শিহরণ কাজ করলো। পিহু ওর ওড়নার আঁচলটা মাথায় টেনে নিল, ভদ্রভঙ্গিতে সবার সামনে দাঁড়িয়ে নরম স্বরে সালাম দিল। সবাই মায়া ভরা দৃষ্টিতে তাকালেন পিহুর দিকে ও সালামের উত্তর জানালেন। আতসী বললেন, পিহু মা, তুমি সারফারাজ বাবার পাশেই বসো। পিহু চুপচাপ ওর স্বামী সারফারাজের পাশের চেয়ারটি টেনে সেখানে বসলো। সারফারাজ মাথা হালকা নিচু করে রেখেছে। খানবাড়ির প্রধান কর্তা মোস্তফা খানের মেজ পুত্র জায়েদ খান, যিনি সম্পর্কে সারফারাজের মেজ চাচা হন, তিনি হালকা গম্ভীর কণ্ঠে বললেন, আজ আমাদের নতুন অতিথি সারফারাজ বাবার জীবনসঙ্গী পিহু মায়ের সাথে প্রথম সাক্ষাৎ হলো। খানবাড়ির বড় বধূ হিসেবে তোমার দায়িত্ব কিন্তু অনেক, বড় বৌমা। আমাদের খানবাড়ির আমাদের খান পরিবারের ঐতিহ্য, স্নেহ আর বন্ধনের অংশীজন আজ থেকে তুমিও হলে, মা। পিহু মাথা নিচু করে বিনয়ের স্বরে বলল, দোয়া করবেন সবাই, আমি যেন আপনাদের ভালোবাসা আর সম্মান ধরে রাখতে পারি। সারফারাজ চোখ তুলে পিহুর দিকে তাকালো, তবে কিছু বলল না। পরপরেই আবার মাথা নিচু করে নিল। সোফায় বসে মাথার উপর কোল্ড ব্যাগটা দৌড়ে আছে তেজ। নেশার ঘোর কাটিয়ে ঘুম থেকে ওঠার পরপরই ইলমার কথায় মাথা যথেষ্ট গরম হয়ে গিয়েছে ওর। নির্জর কোমরের ব্যথায় একপাশে কাত হয়ে শুয়ে আছে। ইলমা ওর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখ কামড়াতে কামড়াতে তেজ আর নির্জরকে পর্যবেক্ষণ করছিল। পরপরই ইলমা বলল, মানছি রাস্তা থেকে আমাকে উঠিয়ে এনেছেন সাহায্য করার নিয়ত নিয়ে। আমি তো আশ্রম থেকে পালিয়ে এসেছিলাম, যার দরুন কোনো কাপড় নিতে পারিনি। তাই বলে আমাকে সারাটা দিন রাত এই এক বোরকা পরিয়ে বসিয়ে রাখবেন আপনি, নির্জর? এই আপনার সাহায্যের নমুনা? তেজ ভ্রু কুটিয়ে ইলমার দিকে এমনভাবে তাকালো যেন ওকে কাঁচা অবস্থাতে চিবিয়ে খেতে পারলে শান্তি মিলত ওর। নির্জর ওর মুখ দিয়ে চাপা আর্তনাদ বের করতে করতে বলল, ইলমা, আমার অবস্থা তো আপনার চোখের সামনেই ভাসছে। কোমরের ব্যথায় নড়াচড়া করতে পারছি না। এখন আপনাকে শপিং করাতে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ইলমা কিছু বলল না। একটু পর নির্জর তেজের দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, তেজ ভাই, আমি জানি তুমি এসব একদম পছন্দ করো না। তার উপর ইলমার সাথে প্রথম সাক্ষাতেই এই তোমার কথা কাটাকাটি হলো। কিন্তু আমি তো না করতে পারছি না। কিন্তু আমি তো না পারছি নড়তে, না পারছি কিছু করতে। আমার উপর দয়া করে হলেও ওনাকে নিয়ে যাও শপিং করতে, প্লিজ। তেজ ভ্রুজোড়া আরো কুঁচকে বলল, আমাকে এসব ফালতু কাজ করার কথা বলবি না, নির্জর। আমার মাথা এমনিতেই যথেষ্ট গরম হয়ে আছে, আর গরম করার মতো কাজ করতে বলিস না। ইলমা ইলমা মুখ বাঁকালো কেবল। এখন কিছু বললে হয়তো তেজ আরো বেঁকে বসবে, যা ইলমার নিজের জন্যই লস। কারণ এই গরমে বোরকাটা লম্বা সময় ধরে পরে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে ইলমার। তাই এই বোরকা অতি দ্রুত পরিবর্তন করা অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। নির্জর অনুনয়ের স্বরে বলল, একবারে তো একবারই তো ভাই। তুমি না গেলে ইলমাকে এই পোশাক পরেই থাকতে হবে, যা ওনার জন্য কষ্টকর। আর আমারও সম্মানের বিষয় জড়িয়ে আছে এখানে। আমি পারলে আমিই নিয়ে যেতাম, কিন্তু আমি তো পারছি না। তাই তোমার উপরেই সব ভরসা। প্লিজ আর না করো না। প্লিজ প্লিজ প্লিজ। তেজ তেজ চোখ বন্ধ করে গভীরভাবে একবার নিঃশ্বাস নিল, অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, তোর জন্যই যাচ্ছি। ইলমা মনে মনে বলল, বাধ্য না হলে আপনার মতো বাদর মার্কা লোকের সাথে যাওয়ার কথা চিন্তাতেও আনতাম না। অতঃপর তেজ আর ইলমা বেরিয়ে গেল। তেজ পার্কিং সাইট থেকে ওর বাইকটা নিয়ে এসে ইলমার সামনে দাঁড় করিয়ে বলল, বাইকে ওঠার অভ্যাস তো নেই মনে হয়, তাই সাবধানে উঠে বসুন। ছোট ভাইয়ের আমানত আপনি আমার। কোনো অঘটন ঘটুক এমনটা চাই না। ইলমা কিছুটা সংকোচ নিয়ে তেজের কাঁধের উপর এক হাত রেখে বর দিয়ে উঠে বসলো। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছে ইলমা তেজের থেকে। তেজ বলল, ওখানে না বসে গাড়ির পিছনের চাকার সাথে ঝুলে চলুন না, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। ইলমা তেজের কথার মানে বুঝতে না পেরে বলল, মানে? অত যে সরে বসেছেন, একটা ব্রেক কষলেই তো সেই হয় আমার গায়ের উপর এসে উপচে পড়বেন। আর নয়তো সেই হয় আমার গায়ের উপরে এসে উপচে পড়বে সেই হয় আমার গায়ের উপরে এসে উপচে পড়তে হবে, আর নয়তো গাড়ির চাকার নিচে যেতে হবে। লজ্জায় পড়ার বা পটল তোলার ইচ্ছে না থাকলে মিনিমাম রেখে মিনিমাম দূরত্ব রেখে বসে আমার কাঁধে হাত রাখুন ভালোভাবে। সেটা তো ভালোভাবে বলা যায়, এমন খরুশের মতো কথা বলেন কেন? জন্মের পর মুখে কি মধু পড়েনি?
নাদান ছিলাম, মধু দিয়েছিল কিনা জানি না। আর প্রথমে ভালোভাবেই বলেছিলাম, ভালো কথা ভালোভাবে বললেও আপনার সেটা পোষায় না কিনা, তাই এবার এভাবেই বলতে হলো। ইলমা তেজের দিকে আরো খানিকটা এগিয়ে এসে শক্ত করে ওর ডান কাঁধটা চেপে ধরলো ইচ্ছে করেই। তেজ হালকা ব্যথা অনুভব করে কাঁধটা বাঁকিয়ে বলল, কাঁধের উপর ডিগ্রি তুলতে বলিনি আমি। কাঁধের উপর ডিগ্রি তুলতে বলিনি আপনাকে। এত বেশি বকর বকর না করে চলুন তো। এই বলে ইলমা ওর হাতটা হালকা ঢিল দিল। তেজ বাইক স্টার্ট করলো, উদ্দেশ্য শপিং মলে যাওয়া। সারফারাজ খাওয়া শেষ করে ওর রুমে চলে গেল আগেই। বেশ খানিকটা সময় পর পিহু রুমে প্রবেশ করলো। তেজ বিছা তেজ বিছা তেজ বিছানায় বসিয়েছিল। পিহু দেখে বলল, তখন না বললে কোথায় চলে গিয়েছিলেন? তখন না বলেই কোথায় চলে গিয়েছিলেন? তখন না বলেই কোথায় চলে গিয়েছিলে? পিহু স্বাভাবিকভাবেই উত্তর করলো, নীরার রুমে ওর সাথে পরিচিত হওয়ার জন্য। সারফারাজের চোয়াল খানিকটা শক্ত হয়ে এলো, হাত মুষ্টি করে বলল, পরিচয় পর্ব শেষ হয়েছে নিশ্চয়ই। এখন থেকে নীরার থেকে দূরত্ব বজায় রেখে চলবে তুমি। পিহু বিছানার কাছে এসে দাঁড়িয়ে সারফারাজের দিকে তাকিয়ে বলল, সামান্য আপনার সাথে নীরার সমস্যা, আপনার সাথে নীরার, আপনারা ভাই বোন। আর আপনার রাগের জন্য আমি কেন নীরার থেকে দূরত্ব বজায় রেখে চলতে যাব? আমি নীরার সাথে বাবের সম্পর্ক নিয়ে কথা বলিনি। ওকে আমি আমার ছোট বোনের জায়গা দিয়েছি। তাই ওর সাথে মেশা নিয়ে আমি কারো নিষেধ মানতে পারবো না। সারফারাজ ওর রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে বলল, তুমি আমার স্ত্রী পিহু। তাই আমার আদেশ নির্দেশ মানতে হবে। তাই আমার আদেশ নির্দেশ মানতে তুমি বাধ্য। পিহু শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে সারফারাজের দিকে এগিয়ে গেল। ওর মুখোমুখি বসে শান্ত কণ্ঠে বলল, শুনুন, নীরা অনেক ভালো মেয়ে, ওর মনটাও অনেক নরম। আমি ওর সাথে কথা বলে বুঝেছি আমি ওর সাথে কথা বলে যা বুঝেছি কোনো বড় সা- আমি ওর সাথে কথা বলে যা বুঝেছি কোনো বড় সমস্যা ছিল। এই জন্য ও আপনাদের সাথে এমন করেছে। আর আপনি যেহেতু রাগের কারণে ওর সাথে কথা বলবেন না বলেই ঠিক করেছেন, তখন আমিই কথা বলবো। আমি শুনবো এমনটা করার আমি শুনবো এমনটা করার পিছনে আসলে কি কা। পিহু ওর পুরো কথা শেষ করতে পারলো না। সারফারাজ দমকে উঠে বলল, চুপ, আর একটাও কথা না। অনেকবার বলেছি তোমায় এই বিষয়ে কথা না বলতে। কোনো জেদ খেয়ে বসেছ তুমি? কেন জেদ খেয়ে বসেছো তুমি? কেন জেদ খেয়ে বসেছো তুমি? আমি কি বলেছি তোমায় আমায় জানাতে কি কারণে নীরা অমন করেছিল আমাদের সাথে? বলিনি তো, তাহলে কেন এসব করছো তুমি, হ্যাঁ? সারফারাজের ধমকে পিহুর মুখটা ছোট হয়ে এলো। দু চোখ ছলছল করছে ওর। ঠোঁট চেপে ধরেছে। পরপরই পিহু সারফারাজের কাছ থেকে পরপরই পিহু সারফারাজের কাছ থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। পরপরই আর কি সারফারাজ সঙ্গে সঙ্গে রাগে বিছানার পাশে দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বলল, শিট।